হ্যাঁ, মেহা ডায়াবেটিস ফাউন্ডেশনের তরফ থেকে আমি ডাক্তার পরিতোষ রায়। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ডায়াবেটিস পেশেন্ট আমরা দেখছি। আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা নাকি ডায়াবেটিসের পেশেন্ট, তারা ভীষণভাবেই জানেন যে এই ডায়াবেটিসের সঙ্গে কিডনির একটা কিন্তু বিরাট যোগ রয়েছে। এবং ডায়াবেটিস যদি ঠিকমতো আমরা যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে পরে কিডনিটা খারাপ হওয়ার সম্ভাবনা একটা থাকে। এবং এটাও জানবেন যে কিডনি যখন নাকি খারাপ হচ্ছে, তখন শুধুমাত্র কিডনি একা খারাপ হয় না, কিডনির সঙ্গে সঙ্গে হার্টেরও কিছু ডিজিজ দেখা দেয়, কিডনির সঙ্গে সঙ্গে চোখেরও কিছু ডিজিজ দেখা দেয়, কিডনির সঙ্গে সঙ্গে ইভেন পেরিফেরাল ভাস্কুলেচার, যেটা যে পায়ের পেরিফেরাল বলতে আমরা পাটাকেই এখানে ধরবো, তো সেখানেও কিন্তু ভীষণ কিছু কিছু কমপ্লিকেশন দেখা দিতে পারে, ফুড আলসার বা এই ধরনের কিছু। এনিহাও, তো আমাদের যে ভাইটাল অর্গান যেটা কিডনি, তো সেইটার ব্যাপারে কিন্তু আমি দেখেছি যে প্রচুর পেশেন্ট আছে যারা নাকি ভীষণভাবে চিন্তিত। খুব স্বাভাবিক এই চিন্তাটা, এবং যত ডায়াবেটিসটা যত দিনের পুরনো হতে থাকে, তত কিন্তু তার কিডনি ডিজিজটা ডেভেলপ করার চান্সও কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। আফটার অল এটা তো একটা মেটাবলিক ডিসঅর্ডার, সুতরাং ধীরে 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 এই সেলগুলোকে কিন্তু নষ্ট করতে আরম্ভ করে দেয়। তো এনিহাও, তার জন্য ভয় পাবার কিছু নেই, কারণ কিডনি ডিজিজ কিন্তু যদি সুগার যদি কন্ট্রোল করা থাকে, তাহলে পরে এটুকু অন্তত বলা যেতে পারে, তার জীবদ্দশায় কখনো পর্যন্ত তার কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা নেই, প্রোভাইডেড, আবার বলছি প্রোভাইডেড, যে তার সুগারটাকে ঠিকমতো কন্ট্রোলে রাখতে হবে। HbA1cটা অ্যারাউন্ড 7-এর আশেপাশে যেন থাকে, সেইটা যদি ঠিকমতো কন্ট্রোল করতে পারে, তাহলে পরে তার কিন্তু ভয়ের কিছু নেই। এই আশ্বাস দিয়েই আমরা বলছি যে কী সিমটম বা কী লক্ষণ দেখে যে আপনারা বুঝতে পারবেন, আননেসেসারিলি অযথা আপনারা টেনশন না করে কী সিমটম দেখে যেটা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিডনি ডিজিজের দিকে হয়তো এগোচ্ছে বা কিডনিটা হয়তো একটু গোলমাল করছে। আমি কতগুলো পয়েন্ট আমি বলবো, পয়েন্টগুলোকে একটু মাথায় রাখুন। আপনি সবসময় 1 নম্বর যেমন হচ্ছে যে আপনি সবসময় মনে হবে যেন আপনি ভীষণ টায়ার্ড, অথচ এই টায়ার্ডনেসটা কিন্তু বিভিন্ন কারণের জন্যই হতে পারে। এমনিতে ধরুন মানসিকতা, অবসাদ, তার ক্লান্তি, বেশি পরিশ্রম, সেটা তো হতে পারে, কিন্তু এই টায়ার্ডনেসটা একটুখানি অন্য ধরনের। এটা দেখবেন সব সময়তেই টায়ার্ড, আপনি বিশ্রাম নিলে পরেও কিন্তু আপনি টায়ার্ড ফিল করছেন, আপনি কাজ করতে গেলেও পরে আপনি কাজের সেই পুরো এফোর্টটা যেন দিতে পারছেন না। তার কতগুলো কারণ আছে। কারণটা হচ্ছে যে কিডনিটা যদি খারাপ হতে থাকে, তো তখন কিডনিতে অ্যাকচুয়ালি কী হয়, আমাদের ব্লাড সেল আরবিসি তৈরি হয়। তো সেই আরবিসি যদি ঠিক মতন যদি তৈরি না হতে পারে, তাহলে আমাদের একটা অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। তো সেই অ্যানিমিয়া যদি ডেভেলপ করে, তাহলে ব্লাড সেই লেভেল অফ অক্সিজেন ব্রেনে নিয়ে যেতে পারে না। তো এবং শুধু তাই নয়, সেখানে যদি তার সঙ্গে যদি গ্লুকোজ কন্ট্রোলটা যদি ঠিক মতো না থাকে, তাহলে তো মরার ওপর খাড়ার ঘা, মানে এরকম ব্যাপার। তার জন্য আপনি একটা টায়ার্ডনেস আপনি একটা ফিল করতে পারেন। তো একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে টায়ার্ডনেস। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো হচ্ছে পুওর স্লিপ। হ্যাঁ, ঘুমটা যেটা ঘুম কম তো ভীষণ আমাদের, যেটা নাকি এখন বর্তমানে যে 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 লাইফস্টাইল যেটা, বুঝতে পেরেছেন, তাতে তো আমরা দেখতে পাচ্ছি যে মানে ঘুমটা তো আমাদের দিনে দিন তো কমেই যাচ্ছে, এবং এতটাই টেনশন অ্যাংজাইটি নিয়ে আমাদের থাকতে হয়, বুঝতে পেরেছেন। এনিহাউ, বলি সেটা হচ্ছে যে যদি কিডনির গোলমাল যদি দেখা দেয়, তাহলে পরে জানবেন যে আপনার অন্যান্য অর্গানগুলো কিছু কিছু করে ড্যামেজ হচ্ছে। তো সেক্ষেত্রে ব্রেনও তার থেকে কিন্তু বাদ যায় না, বুঝতে পেরেছেন। এবং ন্যাচারালি কী হয়, ব্রেন যথারীতি তার যতটুকু অক্সিজেন পাওয়ার সেটুকু পায় না, সেটুকু না পেলে পরে তার কিন্তু ঘুমটাও তার ঠিক মতন হয় না, বুঝতে পেরেছেন। সুতরাং যারা নাকি আস্তে আস্তে সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, আস্তে আস্তে ধীরে ধীরে কিডনি ডিজিজের দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু ঘুমটা কিন্তু স্বাভাবিক হয় না, কম ঘুম হয়। সুতরাং আমি বলবো ঘুমটা কিন্তু ভীষণভাবে দরকার। সাফিসিয়েন্ট স্লিপ, অন্তত দিনে 7 ঘন্টার মতন ঘুম তো নিশ্চয়ই দরকার। নেক্সট সেটা হচ্ছে
যে চামড়া, আমরা দেখেছি যে স্কিন বা চামড়াটা কী হয়, চামড়াটা আমাদের ড্রাই এবং স্কেলি হয়ে যায়, অর্থাৎ শুকনো, এবং সেখানে দেখবেন চামড়াগুলো যেন ওপর থেকে যেন শুকনো, যেন একটা লেয়ার উঠে যাচ্ছে, এই ধরনের স্কিন হয়। অবশ্যই এটার সাথে গুলিয়ে ফেলবেন না যে শীতকালে আমাদের প্রত্যেকেরই, সুস্থ লোকেরও কিন্তু ড্রাই এবং স্কেলি স্কিন হয়। সুতরাং এটা কিন্তু এটা কিন্তু সেটা নয়। কিডনি পেশেন্টদের ক্ষেত্রে সব সময়তেই কিন্তু তার ওই স্কিনটা তার ড্রাই এবং তার একটা স্কেলি স্কিন থাকবে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে এখানে যে ধরনের মিনারেলস, এটা কিডনি খারাপ হয়ে গেলে পরে বিভিন্ন ধরনের মিনারেলস এবং নিউট্রিয়েন্টস, বুঝতে পেরেছেন, তো সেগুলো ঠিক মতন থাকে না, সেগুলো শরীর থেকে বেরিয়ে যায়। তার ফলে হয় কি, স্কিন তার ঠিক মতন পুষ্টিটা পায় না, তো তার ফলে স্কিনটা ড্রাই হয়ে আসে, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিনের পরিমাণটাও তো কমে আসে শরীরে, সেই একটা ব্যাপারও রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সোল অ্যান্ড ফুট আমরা বলবো, যেটা হচ্ছে পা ফুলে যাওয়াটা কেন পা ফুলে যাওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে যে কিডনি যদি খারাপ হয়ে থাকে, কিডনি যত ঠিক পরিমাণে যে সোডিয়াম, সেই সোডিয়ামটাকে শরীর থেকে বার করতে পারে না, এবং এর সঙ্গে সঙ্গে অন্য কিছু মিনারেলস আছে সেগুলো বার করতে পারে না। অটোমেটিক্যালি কী হয়, আমরা যেটা বলি সোডিয়াম রিটেনশন হয়। সোডিয়াম রিটেনশন হলে ওয়াটার রিটেনশন হয়। এই ওয়াটার রিটেনশনের জন্যই কিন্তু পা ফুলে যায়। এছাড়াও আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে হাইপোপ্রোটিনিমিয়া বলে একটা ব্যাপার আছে, শরীরে প্রোটিনের ভাগ কমে যায়। তার কারণ হচ্ছে কিডনি যদি খারাপ হয়ে যায়, তাহলে কিডনির থ্রু দিয়ে অ্যালবুমিনটা বেরিয়ে যায়। অ্যালবুমিন এক ধরনের প্রোটিন, সুতরাং প্রোটিনটা যখন নাকি বেরিয়ে যাবে, তো তখন আস্তে আস্তে এই হাইপোপ্রোটিনিমিয়ার জন্যই কিন্তু এক ধরনের একটা ইডিমা ডেভেলপ করতে পারে। সেটা মূলত প্রথমে দেখবেন অ্যাঙ্কেল এবং লেগস এগুলোকে করে। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে পাফি ফেস, অর্থাৎ মুখটা যেন ফোলা লাগবে। সেটা একটা টিপিক্যাল একটা মুখ, সেটা দেখলেই বোঝা যায়, বুঝতে পেরেছেন। সুতরাং সেই মুখ এবং পা এইগুলো সমস্ত ফুলতে পারে, সারা শরীরও ফুলবেই। তার কারণ হচ্ছে সোডিয়াম রিটেনশন যখন হয়, ওয়াটার রিটেনশন যখন হয়, সেটা হয়। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মাসেল ক্র্যাম্প হয়। এই মাসেল ক্র্যাম্পটা কেন হয়? এই মাসেল ক্র্যাম্প কিন্তু আমরা দেখেছি ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে অনেকেরই এটা হয়। অনেকেই এসে বলেন যে রাত্রিবেলা, ডাক্তারবাবু এরকম আমার পা টেনে ধরছে, আমার পিঠে মাসেলগুলো টেনে ধরছে। সেটা তো অন্য কারণের জন্য, কিন্তু এই সুগারের, এই কিডনি ডিজিজের জন্য যে মাসেল ক্র্যাম্প হয়, সেটা তার কারণ হচ্ছে সেখানে পটাশিয়াম এবং ক্যালসিয়ামের যে ডিসব্যালেন্স, সোডিয়ামের যে ডিসব্যালেন্স হচ্ছে, এবং যে আদার যে ইলেকট্রোলাইট সেগুলো যখন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আদার নিউট্রিয়েন্টস যখন শরীরের কিডনি থ্রু দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু মাসেল কন্ট্রাক্ট করার জন্য যে ধরনের এলিমেন্টসগুলো দরকার, সেই এলিমেন্টসগুলো কিন্তু শরীরের থেকে কমে আসে। তো তার জন্য তখন কিন্তু মাসেল ক্র্যাম্প হতে পারে। সেই মাসেল ক্র্যাম্প দেখে কিন্তু আপনারা একটা চিন্তা করুন। কিন্তু একটা জিনিস বারবার করে বলছি, অযথা ভয় পাবার কিছু নেই। শুধু মাসেল ক্র্যাম্প হয়ে গেলে হচ্ছে বলেই যে দৌড়ে আসা যে ডাক্তারবাবু আমার বোধহয় কিডনিটা খারাপ হয়ে গেল, তা নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা হচ্ছে ব্রেথলেসনেস, অর্থাৎ শ্বাসকষ্টটা কেন হয়? শ্বাসকষ্ট তার কারণ হয় শরীরে অ্যানিমিয়াটা ডেভেলপ করছে এবং তার শরীরে ইডিমা ডেভেলপ করছে। এই অ্যানিমিয়া ডেভেলপ করার পেছনে বলি, শরীরে কিডনিতে একটা হরমোন তৈরি হয়, সেই হরমোনটার নাম হচ্ছে ইরাইথ্রোপয়েটিন। এই ইরাইথ্রোপয়েটিন হরমোনের কাজটা কি? সে আরবিসি তৈরিতে হেল্প করে। তো সুতরাং কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, তো ন্যাচারালি ইরাইথ্রোপয়েটিন জেনারেশন ঠিক মতন হয় না, আরবিসি ঠিক মতো ডেভেলপ করে না, শরীরে অ্যানিমিয়া ডেভেলপ করে। তো অ্যানিমিয়া যখন ডেভেলপ করে, শরীরে কী হয়, অক্সিজেন ক্যারিংটা কমে আসে। তো ন্যাচারালি সেখান থেকে শরীর আরও বেশি করে অক্সিজেন চায়, ন্যাচারালি এতেই শ্বাসকষ্ট হতে পারে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে যখন নাকি ইডিমা হয়, একটা যেটা হয়, হোল বডিতে জেনারেলাইজড একটা ইডিমা যখন ডেভেলপ করে, তখন কিন্তু সেই ইডিমাটা কিন্তু লাংসেও ডেভেলপ করে। তো লাংসও কিন্তু তখন, বুঝতে পেরেছেন, ঠিক মতন প্রপারলি তার এক্সপ্যানশন এবং কন্ট্রাকশন ঠিক মতন হয় না, তার কাজটা ঠিক মতো করতে পারে না। তো তার জন্য সেইখানে দেখবেন সেই শ্বাসকষ্ট সেটা হতে পারে, বুঝতে পেরেছেন। এছাড়াও আরও অনেকগুলো কারণ আছে যার জন্য এই শ্বাসকষ্টগুলো হতে পারে, আমরা অত ডিটেলসে আর যাচ্ছি না। যাই হোক, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখবেন ঠিকমতো যেন কনসেন্ট্রেট করা যাচ্ছে না, ফগি হেড।
আমরা ওটাকে বলি ফগি হেড। ফগি হেড মানে হচ্ছে একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন, ঠিক কগনিটিভ এফেক্টটা যেন ঠিক মতন হচ্ছে না, কোনো কাজ যেন ঠিক মতো মন দিয়ে করতে পারছি না, মনোনিবেশ করতে পারছি না, এই যে ব্যাপারগুলো ভুলে যাচ্ছি, এই যে ব্যাপারগুলো, এইগুলো আবার বলবো যে আমাদের প্রত্যেকেরই যখন আমরা আমাদের এই ব্যস্ত লাইফে অনেক কিছু আমরা ভুলে যাই, আবার একটু বয়স হয়ে গেলে দেখবেন আমরা অনেক কিছু জিনিস ভুলে যাওয়ার একটা ব্যাপারটা প্রবণতা থাকে, সেটার সঙ্গে এটা নয়। কিন্তু আবার বলছি, এই সমস্ত সিমটমসগুলো মিলে যখন একসাথে হবে তখন এটা ভাবার ব্যাপার আছে। যাই হোক, এই ভুলে যাওয়াটা কেন? ভুলে যাওয়াটা সেই একই কারণ, ব্রেনে প্রপারলি অক্সিজেন ডেভেলপমেন্টটা হয় না। আরও একটা ব্যাপার হচ্ছে যে ব্রেনের আদার যে নিউট্রিশনসগুলো সেগুলো ঠিকমতো পায় না, তার ফলে ব্রেন সেল ঠিকমতো কাজ করতে পারে না। সেই জন্য এই ফগি হেড বা একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ কগনিশন, এই ব্যাপারটা হতে পারে। লো অ্যাপিটাইট, লো অ্যাপিটাইট হয় একটা ক্রনিক, যখন নাকি একটা ডিজিজ এখন একটা রান করে এরকম শরীরের ভিতরে, বুঝতে পেরেছেন, সেখানে বিশেষ করে একটা নশিয়া এবং ভমিটিং ডেভেলপ করে ডিউ টু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং 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 আদার ফ্যাক্টরস, বুঝতে পেরেছেন। তো তার জন্য কি হয়, একটা স্টমাক আপসেট হয়, বুঝতে পেরেছেন। স্টমাক আপসেট হওয়ার জন্য তখন একটা ভমিটিং টেন্ডেন্সি ডেভেলপ করে, পেশেন্টের খিদে পায় না, এবং এটা একটা কীরকম দেখুন ভিশিয়াস সাইকেলের মতন, এবং যত খিদে কম পাবে তত সে কম খাবে, তত তার নিউট্রিশনটা কমে যাবে, বুঝতে পেরেছেন, তত তার অ্যানিমিয়া ডেভেলপ করবে, তত তার প্রোটিন হাইপোপ্রোটিনিমিয়া ডেভেলপ করবে। তো এই ধরনের এটা একটা ভিশিয়াস সাইকেলের মধ্যেই যেন রান করে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাউল ব্রেথ। ফাউল ব্রেথ, মুখের ভেতরে একটা গন্ধ, এটা একটা এইটা দেখে কিন্তু পার্টিকুলারলি বলা যেতে পারে যে এটা একটা কিছুটা অ্যাডভান্স স্টেজ একটা কিডনি ডিজিজের ক্ষেত্রে। ফাউল ব্রেথটাকে একটা একটা মিষ্টি জাতীয়, বুঝতে পেরেছেন, একটা অ্যাসিটনিক স্মেল, বুঝতে পেরেছেন, সে একটা মিষ্টি জাতীয় একটা মুখ থেকে যেন একটা গন্ধ বেরোবে। অবশ্যই এটা বলে রাখি, অনেক সময় জ্বর হলে পরে বা যদি খুব ডিহাইড্রেশন থাকে তাহলেও এই অ্যাসিটনিক একটা ব্রিদিং থাকে। সুতরাং ওটার জন্য যদি সেই ফ্যাক্টরগুলো না থাকে, যাদের নাকি ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এই ধরনের এই ফাউল ব্রেথ, মুখের যে এই ধরনের একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু আপনারা এইটা পাবেন, বুঝতে পেরেছেন, এটা পাবেন। এটা দেখে কিন্তু আরেকটা যেটা হচ্ছে, যাদের নর্মালি তারা ঠিক মতন নর্মাল হেলথ বা জেনারেল হাইজিন বা পার্সোনাল হাইজিন ঠিক মতো মেনটেন করে না, তো এবার ন্যাচারালি সেক্ষেত্রে মুখের মধ্যে যদি ফুড পার্টিকেল থেকে থাকে তো সেক্ষেত্রে সেগুলো ফার্মেন্টেশন হয়ে একটা মুখের একটা বাজে গন্ধ একটা ডেভেলপ করতেই পারে। নেক্সট যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফোমি ইউরিন, অর্থাৎ ইউরিনের সাথে আপনার হচ্ছে তার সাথে তো ফোম, অর্থাৎ ফেনা হচ্ছে কিনা। কিন্তু ফেনা হলে পরেই মানে হচ্ছে কিডনি ডিজিজ তা নয়, কিন্তু দেখবেন, খেয়াল রাখবেন যে ইউজুয়ালি একটুখানি যে ইউরিনটা যেটা হয় সেটা খুব হাই কালারের, একটু ওটাকে হয়, আমরা বলি একটু ব্রাউনিশ কালার, অথবা অনেক সময় হোয়াইটিশ কালারও হতে পারে, এবং তার সাথে ফেনা হচ্ছে, এবং এই যে ফেনাটা হচ্ছে, এই ফেনাটা দেখবেন অনেকক্ষণ পারসিস্ট করে। তো সুতরাং সেটা যদি হয় তখন ব্যাপারগুলো এই ডাক্তারদের একটা পরামর্শ নেওয়া দরকার, বুঝতে পেরেছেন। আর হঠাৎ করে আমরা বিভিন্ন রকম টেস্ট আছে, সেই টেস্টগুলো দেখে আমরা ডায়াগনোসিস করি যে কিডনি ডিজিজ তার হয়েছে কি না। তো সেক্ষেত্রে ধরুন ব্লাডের টেস্ট আছে, ব্লাড ইউরিয়া, তারপরে ধরুন ইজিএফআর, এস্টিমেটেড জিএফআর যেগুলো, সেইগুলো আমরা টেস্ট করি, আমরা ইউরিন টেস্ট করে দেখি, এবং আমরা আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান আমরা করে দেখি যে সেক্ষেত্রে তার হয়েছে কি না। সুতরাং শুধু সিমটমের ওপর বেস করেই যে একটা লোকের যে একটা কিডনি ডিজিজ হয়ে গেল এটা আমরা কখনোই দেখব না, চিন্তা করার কিছু নেই। আমরা সমস্ত রকম টেস্ট করে তারপরে আমরা সিদ্ধান্তে আসি যে হ্যাঁ, এই পেশেন্টের একটা কিডনি ডিজিজ ডেভেলপ করেছে কি না। সুতরাং এই নিয়ে অত কিছু চিন্তার কিছু নেই, কিন্তু এগুলো আমাদের এই বলার এই উদ্দেশ্য একটাই, এটাকে একটু সাবধান করে দেওয়া, অযথা যেন না ভয় পাওয়া, আবার যে জায়গাটাতে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার সেই জায়গাটাতে ততটুকুই গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার, এবং সর্বোপরি ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখা দরকার। তাহলেই দেখবেন আপনি এই কিডনি ডিজিজটাকে এড়াতে পারবেন। নমস্কার।